নমস্কার, আমি অসীম পাল। সনাতনের পদপ্রান্তে ইউটিউব চ্যানেলের পঞ্চষষ্ঠীতম অর্থাৎ কিনা 65 নম্বর ভিডিওতে আমি আপনাকে আরও একবার স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। এটি প্রথম পর্ব। মানে পুস্তক নিয়ে আলোচনাই হচ্ছে, কিন্তু যেভাবে গীতা আলোচনা হয়েছে অধ্যায় ধরে ধরে, এটা ঠিক সেইভাবে নয়। তার কারণ রামকৃষ্ণ কথামৃত বাংলা ভাষায় লেখা, সরল ভাষায় লেখা, সবই ঠিক আছে, কিন্তু রামকৃষ্ণ কথামৃতের ব্যাখ্যা করা মানে গীতার ব্যাখ্যা করার থেকে অনেক বেশি পাণ্ডিত্য দাবি করে। ওই ভাষাটাই শুধু সরল আর কি। তো সে গভীরে আমরা যাব না, তার কারণে চ্যানেলের সে উদ্দেশ্য নয়। আমরা ওই ছুঁয়ে ছুঁয়ে যাব, যাতে ব্যাপারটা ইন্টারেস্টিং থাকে এবং একজন সাধারণ মানুষের বোধগম্য হয়। কঠিন আলোচনা রামকৃষ্ণ কথামৃত নিয়ে আপনি ইউটিউবে অনেক পাবেন, সে আলোচনা নয়। আমার সে পাণ্ডিত্যও নেই এবং আমি প্রথমেই বলেছি যে এখানে সংক্ষিপ্ত সরল ভিডিও বানানো হবে, কাজেই সংক্ষিপ্ত সরল বানাতে গেলে অত গভীরে গিয়ে আলোচনা করা যায় না। কারণ ঠাকুরের এক একটা কথা বিশ্লেষণ করতে গেলে 2-3 দিন সময় লাগে। সেটা স্বামী বিবেকানন্দ নিজে করে দেখিয়ে গেছেন যে একটা বাক্য বিশ্লেষণ করতেও 3 দিন সময় লাগে। তো আমরা আলোচনা করব, প্রথমে আজকের আলোচনার প্রথম যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে যে রামকৃষ্ণ কথামৃত একটি জীবনী, কিন্তু এটা একটা ইউনিক জীবনী। মানে জীবনী কীরকম হয়? কোনো একজন মহাপুরুষের জীবনী যদি হয়, সেটা তার জন্ম দিয়ে শুরু হয় এবং মৃত্যু দিয়ে শেষ হয়। রামকৃষ্ণ কথামৃত মোটেও তা নয়। রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বর মন্দিরে বহুকাল বাস করেছিলেন। জীবনের প্রায় শেষ দিন, শেষ কয়েক বছর অন্য কোথাও গিয়েছিলেন, কিন্তু জীবনের একটা দীর্ঘ সময় তিনি রামকৃষ্ণ দেব যে ঘরে আমরা এখন দেখি, যে ঘর এখন আছে দক্ষিণেশ্বর মন্দিরে, ওই ঘরটিতেই উনি বাস করেছেন। জীবনের শেষ কয়েক বছর মাস্টারমশাই ঠাকুরের সান্নিধ্য পেয়েছেন এবং তখন যা তিনি দেখেছেন সেইটি রামকৃষ্ণ কথামৃততে তিনি লিখেছেন। আবার মজার বিষয় হচ্ছে যে দক্ষিণেশ্বর মন্দির থেকে ঠাকুর যখন চলে গেলেন, বা যখন তার শরীরটা খারাপ হলো, বা তিনি যখন মারা গেলেন, সে সমস্ত বর্ণনা কিন্তু, মানে মৃত্যুর বর্ণনা কথামৃতে নেই। তো সেই জন্য এটা একটা ইউনিক জীবনী। আরেকটি মজার কথা হচ্ছে যে জীবনী যখন কেউ লেখে, তখন সাধারণত মহাপুরুষের ভক্ত লেখেন এবং ভক্তি মিশিয়ে লেখেন। মাস্টারমশাই রামকৃষ্ণদেবের ভক্ত ছিলেন, কিন্তু লেখার মধ্যে ভক্তি কোথাও মেশাননি। মানে হে মহান পুরুষ, এই সমস্ত কথাবার্তা কোথাও নেই। সহজ সরল ভাষায় যেরম যেরম ঘটনা ওনার সামনে ঘটছে সেরকম বর্ণনা উনি করে গেছেন। জোর করে ভক্তি আরোপ করার চেষ্টা রামকৃষ্ণ কথামৃতে নেই। তো প্রথমে একটু লেখক সম্বন্ধে বলা উচিত, না হলে ঠিক যেটা আমরা বলতে যাচ্ছি সেটা বোঝা যাবে না। এই মহেন্দ্রনাথ গুপ্ত, মানে শ্রী মহেন্দ্রনাথ গুপ্তের নিয়ে হয়েছে শ্রী এই যে শ্রীম, ইনি একজন উচ্চশিক্ষিত হেডমাস্টার ছিলেন। মানে বিদ্যাসাগর মশাই তো অনেক স্কুল স্থাপন করেছিলেন, কলকাতাতে অনেকগুলো ছিল, তো তারই একটিতে ইনি
মানে প্রধান শিক্ষক ছিলেন এবং পার্ট টাইমে অন্যান্য স্কুলেও ইনি শিক্ষকতা করতেন। মানে রোজগার একটি স্কুলের মাইনের রোজগার ছিল না, অনেকগুলো মাইনে পেতেন। মানে ভালো পয়সাওয়ালা চাকুরে যাকে বলে উনি তাই ছিলেন এবং অত্যন্ত উচ্চশিক্ষিত ছিলেন। ঠাকুরের বাসায় 2-3টে পাস। যাই হোক, মানে যা বোঝা যায় যে তিনি বিএ এমএ এই সমস্ত পাস করেছিলেন আর কি। তিনি এক্স্যাক্টলি কী পাস করেছিলেন, কী চাকরি করতেন সেটা বলা আমার উদ্দেশ্য নয়, সেটা আমি বলতেই পারি বই দেখে, এটা আমি বলতে চাই না। উনি উচ্চশিক্ষিত ছিলেন। উচ্চশিক্ষিত তখনকার দিনের কলকাতার ভদ্রলোকেরা কী ধরনের চিন্তাভাবনা করতেন, ধর্ম সম্বন্ধে তাদের কী ধরনের ধারণা ছিল, শ্রীম হচ্ছেন মোটামুটি তার একজন রিপ্রেজেন্টেটিভ বলা যায়, মানে প্রতিনিধি। এবং ঠাকুরের সাথে যখন সেই সমস্ত বিষয় তিনি আলোচনা করতে যান, তখন দেখা যায় যে ওনার অধিকাংশ ধারণাই ঠিক নয়। এইগুলো আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে যে এই যে ভুল ধারণাগুলি ধর্ম সম্বন্ধে, এগুলি আমাদের যে শিক্ষিত সমাজ, আজকের শিক্ষিত সমাজের মধ্যেও আছে। ঠাকুর তো আজ দেহে নেই, আমাদের এই বই পড়েই নিজেদের শুধরে নিতে হবে আর কি, যে আমাদেরই একজন প্রতিনিধি ঠাকুরের কাছে বকা খেয়েছেন কিভাবে। তো প্রথম দিন যখন দক্ষিণেশ্বর মন্দিরে শ্রীম যান, তখন ওনার সংসারে অশান্তি এবং মানসিক অবস্থা খুব একটা ভালো নয়। মানে উনি মোটামুটি ঠিকই করে নিয়েছেন যে উনি আত্মহত্যা করবেন, মানে ঠিকই করে নিয়েছেন। এটা খুব ট্র্যাজিক, মানে এটা আমাদের আজকের দিনেও আমরা দেখতে পাই যে অনেক অবস্থাপন্ন মানুষ, যাদের টাকা পয়সার অভাব নেই বা সমাজে সম্মান বলুন, মানুষের শ্রদ্ধা ভক্তি বলুন, সেসবের কোনো অভাব নেই, এরকম অনেক মানুষই আত্মহত্যা করেন। উদাহরণ আপনারা জানেন, আমি আর নাম বলছি না। মানে কিছু একটা অতৃপ্তি, অপূর্ণতা, অশান্তি তাদের মধ্যে আছে, এত কিছু পাওয়া সত্ত্বেও আছে। মানে আমরা যে ভাবি যে এই সমস্ত জিনিসগুলো পেলে আমাদের জীবন সার্থক হয়ে যাবে, তারা সেগুলো সব পেয়েছেন, কিন্তু তাদের জীবন সার্থক হয়নি। এতই দুঃখ, মানে অশান্তি বলুন, অপূর্ণতা বলুন তাদের মধ্যে আছে যে তারা শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নেন, যে এই জীবন আর রাখা যায় না। তো সেই রকম একজন মানুষ হচ্ছেন শ্রীম। যখন তিনি দক্ষিণেশ্বরে গেছেন, তিনি গেছেন বিকেলবেলা, তখন তো ঠাকুরের ঘরে ভিড়, সবাই বসে ওনার কথা শুনছে। উনি ঠাকুরের ঘরে গেছেন, কিন্তু কি মনে হলো, উনি ঠাকুরের ঘরে না গিয়ে বললেন যে কোথায় এসেছি, একটু জায়গাটা একটু ঘুরে দেখি, বসে পড়বো, সন্ধে হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে আলো থাকতে থাকতে, বলে উনি বাগানের দিকে ঘুরতে চলে গেলেন। দক্ষিণেশ্বরকে আমরা যেরকম দক্ষিণেশ্বর মন্দির বলি, তখনকার দিনে দক্ষিণেশ্বরের দুটো নাম ছিল, একটা দক্ষিণেশ্বর মন্দির, একটা হচ্ছে রাসমণির বাগান। মানে তখনকার দিনে বড় লোকদের বাগান বাড়ি হতো, তো বাগান বাড়িকে লোকে বাগান বাড়ি বলতো না, বাগান বলতো। তো এটা হচ্ছে রাসমণির বাগান, সেখানে একটা মন্দিরও আছে, বাড়ির বদলে একটা মন্দির আছে। বাগান টাগান ঘুরে দেখে এলেন, খুব মনোরম জায়গা, গঙ্গার ধারে সুন্দর ফুলের গাছ টাছ লাগানো আছে। দেখে টেকে যখন ফিরলেন তখন সন্ধে হয়ে গেছে, ঠাকুরের ঘরের দরজা বন্ধ, কেন না ঘরের মধ্যে ধুনো দেওয়া হয়েছে। ধুনো দেওয়াটা তো আজকালকার দিনে, মানে আজকালকার দিনে ছেলেরা বোধহয় নামও জানে না ধুনো কি বস্তু। ওই পুজোর সময় যদি দেখা হয় তাহলে জানা হয় যে ধুনো একটা জিনিস হয়। ধুনো দেওয়া হয়েছে মশা তাড়ানোর জন্য, সেই জন্য ঘরের দরজা জানলা সব বন্ধ করা আছে। তা মাস্টারমশাই গেছেন, গিয়ে দেখছেন যে ওনার ভাষায় বৃন্দে ঝি, মানে যে কাজের মহিলা আর কি, তার নাম বৃন্দে, তিনি দরজার বাইরে আছেন
তো উনি তো অপরিচিত জায়গা, তাকে পেয়েছেন, তো তাকে জিজ্ঞেস করেছেন যে আচ্ছা, যে ঘরের মধ্যে যিনি বিকেলবেলা দেখলাম যে লেকচার দিচ্ছেন, সে সাধু কি ঘরের মধ্যে আছেন? তো বৃন্দেজি বলেছে, তো বাবা তিনি আর কোথায় যাবেন, তিনি ভিতরেই আছেন। মানে প্রথম কথা, এটা একটা অদ্ভুত ব্যাপার, কারণ ঘরের মধ্যে ধুনো দেওয়া হয়েছে মশা তাড়ানোর জন্য, তো ঘরের মধ্যে তো দম নেওয়া মুশকিল। তা সাধারণত তখনকার দিনে ঘরের মধ্যে ধুনো দেওয়া হলে ঘরের লোকজন বাইরে এসে বসতো, যে ধুনোর গন্ধটা একটু বেরিয়ে যাবে, তারপরে তো তারা ঘরে যাবে। অথচ ঠাকুর ঘরের মধ্যেই রয়েছেন, ধুনো দেওয়া হয়েছে, মানে সবাই বেরিয়ে গেছে, উনি আছে। অদ্ভুত কথা। তারপরে মাস্টারমশাই বলেছেন যে আচ্ছা, উনি যে এত লেকচার দেন, নিশ্চয়ই প্রচুর পড়াশোনা করেন। ওনার ধারণা, আমাদেরও আজকে ধারণা, যে লেকচার টেকচার দিতে গেলে অনেক পড়তে হয়, নাহলে আমি বলবো কি করে, কত জানতে হবে, পড়তে হবে, তবে না বলবো। তা বৃন্দে জিয়ের কাছে উনি শুনলেন যে বই ওনার ঘরে গুটি কয়েক আছে বটে, তাকে তোলা আছে, কিন্তু সেসব ওনাকে কখনোই পড়তে দেখা যায় না, সবই নাকি ওনার মুখে। এটা একটা অদ্ভুত কথা, তো মাস্টারমশাই কখনো শোনেননি, এটা এই আবার কী কথা। একটা মানুষ লেকচার দিচ্ছে সারা দিন ধরে, দিনের পর দিন ধরে, আর পড়াশোনা কিছু করছে না, তাহলে সে বলছে কি করে? তা যাই হোক, তারপরে উনি বললেন যে আচ্ছা, আমি কি ওনার সাথে একটু দেখা করতে পারি? বলে হ্যাঁ, যাও। বলছে না না, তুমি একবার ভেতরে যাও, গিয়ে ওনাকে জানাও যে আমি এসেছি, আমি অমুক, আমি ওনার সাথে দেখা করতে চাই। মানে যেরকম তখনকার দিনে ভদ্রলোকেদের বাড়ির নিয়ম ছিল, আজও আছে, বাই অ্যাপয়েন্টমেন্ট, যেটা আমরা সাহেবদের কাছ থেকে শিখেছি। যদি কোনো বন্ধুর বাড়িতেও যেতে হয়, হঠাৎ করে চলে যাওয়া যাবে না, আগে ফোন করতে হবে যে আমি যেতে চাই, আমি কি যেতে পারি? বৃন্দেজি বলেছে ওসব বলার টলার কিছু দরকার নেই, দরজা খুলে ঢুকে যাও। তো ভদ্রলোক আবার একটু অবাক হয়েছেন যে এটা আবার কীরকম কথা, এটা ভদ্রলোকের সাথে দেখা করতে যাব, একটু তো তাকে জানাতে হবে আগে, সে প্রস্তুত হয়ে বসবে একটু সেজে গুজে। তো উনি ঠাকুরকে অত্যন্ত মানে মিসজাজ করেছেন, যাকে বলা যায়, মানে একেবারেই বুঝতে পারেননি যে উনি কার সাথে দেখা করতে যাচ্ছে। ওনার যেরকম সমাজে মিশে অভ্যেস, ভদ্র সমাজে, উনি সেই হিসাবে বলেছেন, কিন্তু ঠাকুর তো অন্যরকম মানুষ ছিলেন। ওনার আন্দাজগুলো কোনোটাই অ্যাকচুয়ালি ঠিকঠাক হচ্ছে না। এখন এই ধরনের ঘটনা সাধারণত আমরা গল্প উপন্যাসে পড়ি, যেখানে মানে পরস্পর বিরোধী সব চরিত্রকে মুখোমুখি এনে নাটকটাকে জমিয়ে দেওয়া হয়। মজার কথা হচ্ছে যে এটা কোনো নাটক নভেল নয়, এটা সত্যিকারের জীবনের ঘটনা, কিন্তু পরস্পর বিরোধী চরিত্র এখানেও আছে, ঠাকুর এবং মাস্টারমশাই। তো যাই হোক, শেষ পর্যন্ত উনি ঘরে তো ঢুকলেন, ঢুকে দেখলেন যে ঠাকুরের ঘরে খাটের ওপরে ঠাকুর বসে রয়েছেন, ওনার বসার ব্যবস্থা হচ্ছে মেঝেতে। এটাও তখনকার দিনে একটা অদ্ভুত বিষয়, কারণ সাধারণত তারা তো চেয়ার টেবিলে বসতেন, ইংরেজ আমলের যে নিয়ম আজও আমাদের দেশে চলছে, তিনি একটা চেয়ারে বসবেন, আমি একটা চেয়ারে বসবো, একজন খাটে বসবেন আর বাকিরা সব মাটিতে বসবে, চাদরটা যাই হোক মাটিতে চাদর পাতা আছে, কিন্তু তবু মাটিতে বসবে, এটা আবার তখনকার দিনে খুব একটা চল ছিল না। তা উনি তো ঘরে ঢুকলেন, তা ঠাকুর বসে আছেন, চোখটা অর্ধেক বোঝা, ধ্যান যেরকম করে মানুষ করে বাবু হয়ে বসে। তা উনি বুঝতে পারছেন না যে কথা বলা উচিত হবে নাকি উচিত হবে না। তো যাই হোক, ঠাকুর নিজের থেকেই কথা বললেন যে তুমি কে, কী নাম, কোথায় থাকো, এখানে কি করতে এসছো, সব সাধারণ প্রশ্ন, মানে
যে একজন আপনি সাধুর কাছে গেছেন, সে আপনাকে হাতে পাওয়া মাত্রই বেদ উপনিষদ সব গড় 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 করে আওড়াতে শুরু করবে, সেরকম কোনো চেষ্টাই নেই। একটা সাধারণ লোক যে সমস্ত সাধারণ প্রশ্ন করে, সাধারণ ভাষায়, সাধারণভাবে, একদম সেরকম প্রশ্ন, নর্মাল মানুষের মতো, এটা একটা অদ্ভুত ব্যাপার। তার কারণ উনি তো এরকম আশা করে যাননি যে সাধারণ সমস্ত প্রশ্ন যেরকম একজন সাধারণ মানুষ করেন সেরকমই শুনতে হবে। তো সে সমস্ত কথাবার্তা হচ্ছে, ওনাকে প্রশ্ন করা হচ্ছে, উনি যেরকমভাবে জবাব দেওয়া উচিত জবাব দিচ্ছেন, কিন্তু দেখছেন যে ঠাকুর যেন অন্যমনস্ক। মানে এটা কিন্তু তখনকার দিনে ভদ্র সমাজের নিয়ম নয় যে আপনি যখন কারোর সাথে কথা বলবেন তখন তার দিকে মনটা দেবেন। অন্যমনস্কভাবে তার সাথে কথা বলাটা অভদ্রতা তখনকার দিনে ধরা হতো। মানে এটা ঠাকুর অভদ্রতা করছেন ওনার হিসেবে। পরে উনি জেনেছিলেন যে একে ভাব বলে। মানে মনটা ঈশ্বরের দিকে আছে তো, আর মনের অল্প একটু অংশ সামনের মানুষটির দিকে আছে। সেই জন্য কথাবার্তা হচ্ছে বটে, কিন্তু মনে হচ্ছে মানুষটা যেন অন্যমনস্ক হয়ে রয়েছে। অন্যমনস্ক তো তিনি হয়ে রয়েছেন, তার কারণ তার মনটা তো ঈশ্বরের দিকে। এখন এই সমস্ত কথা তো মাস্টারমশাই জানার কথা নয়, তিনি ভদ্রলোক, ভদ্রতা জানেন, ভদ্র মানুষ কীভাবে কথা বলে, এইভাবে কথা বলে না। ওনার তো একটু খারাপই লেগেছে। যাই হোক, ভদ্রভাবে উনি জবাব দিচ্ছেন, তার কারণ সেটাই হচ্ছে ভদ্রতার রীতি। অভদ্রতা যদি আপনার সাথে করা হয় তাও আপনি ভদ্রভাবেই তার জবাব দেবেন। এই পরিচয় পর্ব যখন হলো, মানে মাস্টারমশাই পরিচয় পর্ব মানে পরস্পরের পরিচয় নয়, মাস্টারমশাই শুধু নিজের পরিচয় দিলেন, একতরফা পরিচয় পর্ব হওয়ার পরে মাস্টারমশাই বলছেন যে সন্ধে হয়ে গেছে, আপনি নিশ্চয়ই এখন সন্ধ্যাহ্নিক সব করবেন। এটা এখনকার দিনের অনেকেই হয়তো জানে না যে, মানে ব্রাহ্মণ বিশেষ করে যারা ছিলেন আর কি, মানে সন্ধ্যাবেলায় তারা ওই জপের মালা টালা নিয়ে মন্ত্রতন্ত্র জপ টপ করতেন। একে সন্ধ্যা আহ্নিক বলে। তা ধার্মিক মানুষ সে তো আহ্নিক করবেই। আর ইনি তো মানে সাধু, এত বড় সাধু যে সারা কলকাতার ভদ্র সমাজ এনার কাছে লেকচার শুনতে আসে। তা মাস্টারমশাই বলেছেন যে আচ্ছা সন্ধে তো হয়েছে, এবার তো আপনি আহ্নিক টাহ্নিক করবেন, তা আমি কি বাইরে যাব বা আমি কি চলে যাব, পরে আসবো? ঠাকুর বলছেন যে না না, ওসব কোনো ব্যাপার নেই, মানে আমি আহ্নিক করি না। এখন মাস্টারমশাই আরেক প্রস্থ অবাক হয়েছেন, আবার কীরকম কথা? একজন ধার্মিক মানে ঠাকুর পূজা করবে, সন্ধেবেলা আহ্নিক করবে, সকালবেলায় গঙ্গা স্নান করবে, স্তোত্র পাঠ করবে, এই তো স্বাভাবিক। কেমন ধরনের সাধু যে সামান্য সন্ধ্যাহ্নিকটা পর্যন্ত করে না? তো এরপরে তো কথাবার্তা হবে, কিন্তু সেটা বলতে গেলে ভিডিও লম্বা হয়ে যাবে, কাজেই মাস্টারমশাইয়ের অবাক হওয়া দিয়েই আজকের প্রথম পর্ব শেষ হচ্ছে। কি কথা ঠাকুরের সাথে তার হলো তাই নিয়ে দ্বিতীয় পর্বে আবার আলোচনা হবে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকুন, সুখে শান্তিতে থাকুন, ঠাকুরের কাছে এই প্রার্থনা করি। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতন নমস্কার।